জি, আসসালামু আলাইকুম. We are going to talk about writing task 1 today. So writing task 1 and writing task 2 যারা একদম আইএলটিএস এর নতুন তাদের জন্য আসলে এটা একটু বোঝা কঠিন, কিন্তু রাইটিং এর আসলে কয়টা পার্ট থাকে। রাইটিং কে আমরা বেসিকলি বলি মডিউল নাম্বার 3, এবং রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 রাইটিং দুই ভাগে ভাগ। একটা হচ্ছে রাইটিং টাস্ক 1, একটা হচ্ছে রাইটিং টাস্ক 2, কিন্তু আমরা আজকে বিস্তারিত ডিসকাস করব রাইটিং টাস্ক 1 নিয়ে। তার আগে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যুস, কারণ এর উপর ডিপেন্ড করতেছে আপনি আসলে কতটুকু এমফাসিস করবেন। রাইটিং টাস্ক 1 আপনি বেশি এমফাসিস করবেন নাকি রাইটিং টাস্ক 2 তে বেশি এমফাসিস করবেন। দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখে আসি রাইটিং এ আসলে কি কি জিনিস থাকে যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ টু নো। সে ফর এক্সাম্পল, চলেন রাইটিং টাস্ক 1 আর রাইটিং টাস্ক 2, 1 and 2। তো টুতে আমাদের যে ডিসকাশনটা হয় অলওয়েজ টুতে যেমন হচ্ছে আমাকে 250টা ওয়ার্ড লিখতে হয়, আর ওয়ানে 150 ওয়ার্ডস লিখতে হয়। ওয়ান লেখার জন্য রেকমেন্ডেড টাইম হচ্ছে 20 মিনিটস, আর টু লেখার জন্য রেকমেন্ডেড টাইম হচ্ছে 40 মিনিটস। তো এটা দেখলে একটা জিনিস বোঝা যায় যে হচ্ছে রাইটিং টাস্ক 1 ইম্পর্টেন্ট নাকি রাইটিং টাস্ক 2 ইম্পর্টেন্ট। যদি এই প্রশ্ন কাউকে করি, একটা গাধাও বলে দিবে যে রাইটিং টাস্ক 2 বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে পিকচারটা দেখলেই বোঝা যায় যে এটা আসলে রাইটিং টাস্কটি বেশি কি হওয়া উচিত, ইম্পর্টেন্ট হওয়া উচিত। এটা আসলে বেসিক থিংস। হ্যাঁ, কিন্তু এটা কতটুকু ইম্পর্টেন্ট এটা কিন্তু জানাটা একটু গুরুত্বপূর্ণ। যেমন সে ফর এক্সাম্পল, চলেন আপনাদেরকে আমি একটা টেবল দেখাই। টেবলটা উল্টাই গেছে, টেবলটা ছোট করে সহজ করে ফেলি। ফাইন, দেখেন রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 তে কতটুকু পাইলে কি হয়। রাইটিং টাস্ক 2 তে যদি আপনি 6 পান এবং রাইটিং টাস্ক 1 এ যদি আপনি 7 পান, তাহলে অবস্থাটা কেমন দাঁড়াবে। এই যে 7 পেয়েছেন, তাহলে একটাতে 6, এটাতে 7 পেয়েছেন, রাইটিং টাস্ক 1 এ 7 পেয়েছেন, তাহলে আপনার কি হবে, মূল স্কোরটা কত আসবে। মূল স্কোরটা 6 আসবে। তার অর্থ রাইটিং টাস্ক 2টা এখানে বেশি ফোকাস হচ্ছে। আবার রাইটিং টাস্ক 2 তে আপনি 6.5 পেলেন, আর রাইটিং টাস্ক 1 এ আপনি 5.5 পেয়েছেন। সর্বনাশ, তাহলে আপনার কত স্কোর আসবে ভাই? তা তো আপনার 6.5 আসবে। 6.5 আসবে। তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, এটা হচ্ছে রাইটিং টাস্ক 2 অনেক বেশি গুরুত্বপূর্ণ রাইটিং টাস্ক 1 এর তুলনায়। কিন্তু ফরচুনেটলি হোক আনফরচুনেটলি হোক, আছে কিন্তু রাইটিং টাস্ক 1 নিয়ে ডিসকাস করতে। আবার দেখেন অনেক স্টুডেন্ট তারা হচ্ছিল ব্যান্ড 7 পায় না রাইটিং এ। তার পিছনে একটা কারণ হচ্ছে এমফাসিসটা ঠিক মতো বোঝে না। সে ফর এক্সাম্পল, ধরেন আপনি রাইটিং 6.5 পেয়েছেন রাইটিং টাস্ক 2 তে, এখন আপনি ব্যান্ড 7 পেতে চাচ্ছেন, এইখানে ব্যান্ড 7 ভাই, একদম নিচে ব্যান্ড 7। তাহলে আপনার রাইটিং টাস্ক 1 এ কত পেতে হবে, একদম টান দেন, 7.5 পেতে হবে। আর আপনি তার মানে রাইটিং টাস্ক 2 তে যদি আপনি 6.5 পেয়ে যান কোনো কারণে, তাহলে এইটাকে 7 এ নেওয়াটা অনেক ডিফিকাল্ট। রাইটিং টাস্ক 1 দিয়ে কাভার দেওয়া অনেক অনেক কঠিন। সো আমাদের যেটা টার্গেট পয়েন্ট হবে, আমরা অলওয়েজ টার্গেট করব সেটা হচ্ছে রাইটিং টাস্ক 2 কে, এবং রাইটিং টাস্ক 1 কে কম ফোকাস করবো। এখান থেকে একটা জিনিস একদম ক্লিয়ার। ওকে, তো রাইটিং টাস্ক 1 এ আমাদের কত ধরনের চার্ট আসে। রাইটিং টাস্ক 1 এ যদি ডিসকাস করবো লেস ইম্পর্টেন্ট, বাট অ্যাটলিস্ট তো আপনাকে কিছু না কিছু লিখে আসতে হবে, তাই না? রাইটিং টাস্ক 2 শিখবো, সবই শিখবো আমরা। তো কত ধরনের চার্ট আসতে পারে বা এটা সিলেবাসটা কি, এটা একটা খুবই একটা কন্ট্রোভার্সিয়াল একটা আলোচনা। কত ধরনের চার্ট আসে, কিভাবে আসে, আমি আজকে আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে দেবো। মোট সিলেবাসটা ক্লিয়ার করে দেবো, সিলেবাসটা কি থাকে কি থাকে না। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা বলি লাইন চার্ট, অর্থাৎ হচ্ছে লাইন ধরে আছে, এটা আপনার পরীক্ষায় থাকবে। তারপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি পাই চার্ট, যেটা পায়ের মতো। তারপরে আমরা যদি এটা বলি সেটা হচ্ছে একটা বার চার্ট, দিস ওয়ান উই কল্ড টেবল, দিস ওয়ান উই কল্ড ফ্লো চার্ট, তারপরে দিস ওয়ান উই কল ম্যাপ। এগুলো হচ্ছে বেসিক এলিমেন্টস রাইটিং টাস্ক 1 এ।
এবং এরকম একটা এলিমেন্টের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবে। কাজে আমাদের সবগুলোই শিখে রাখতে হবে। কিন্তু ওই যে আপনি যে ইম্পর্টেন্সের যে বিষয়টা বললাম, এটা এই জন্য কিন্তু রাইটিং টাস্ক 1 2 কে অবহেলা করা যাবে না। প্রথমে রাইটিং টাস্ক 1 দেখতে হবে, তারপর রাইটিং টাস্ক 2। এখন আমি আপনাদেরকে একটা সিলেবাসটা দেখাই। দেখেন সিলেবাসটা দেখে বা কেউ ভয় পেয়ে যায় না, চ্যালেঞ্জ দিতেই তো হবে। আমরা এটাকে ক্যাটাগরাইজ করব। যেমন আমরা 4 ধরনের গ্রাফ দেখতে পাচ্ছিলাম এখানে। একটা পাই চার্ট, টেবল, তো একটা লাইন চার্ট, একটা বার চার্ট ছিল। তো কিছু কিছু চার্ট থাকবে যে চার্টগুলো আসলে টাইম রিলেটেড। কেমন? টাইম রিলেটেড যে চার্টগুলো, টাইম রিলেটেড মানে এখানে ধরেন হচ্ছে টাইমের সাথে পরিবর্তন হয়েছে, অর্থাৎ কোনো একটা বিষয় টাইমের সাথে পরিবর্তন হয়েছে। যেমন আপনি যদি এই চার্টটাকে দেখেন, তাহলে দেখতে পাবেন এই চার্টে 1985 তার সাথে 1990, তার মানে কোনো কিছু টাইমের সাথেই পরিবর্তন হয়েছে। এই টাইপের গ্রাফ থাকবে লাইন চার্ট। আবার আপনি যদি আবার এই পাই চার্টটা দেখেন, তাহলে দেখেন এখানে দুটো সাল আছে, তার মানে টাইমের সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে। সে ফর এক্সাম্পল, এখানে যদি আপনি কোলকে বলেন, কোল হচ্ছে এত%, এখানে কোল হচ্ছে এত%, তার মানে একটু বেড়েছে কোলটা। আচ্ছা, তারপরে যদি আপনি বার চার্টের ক্ষেত্রে আসেন, তাহলেও কিন্তু আপনার হবে যেটা, সেটা হচ্ছে কি টাইমের সাথে চেঞ্জ। টাইমের সাথে কি হয়েছে দেখেন, এই যে কমে, একই রকম ছিল, তারপর কমে গেল, তারপর বাড়লো, তারপর আবার একটু বাড়লো, টাইমের সাথে পরিবর্তন হলো। সো দিস আর দ্য থিংস। মানে এইটা হচ্ছে প্রথম আলোচনা, যে আপনার এই টাইমের সাথে পরিবর্তন নিয়ে 4টা চার্ট আসতে পারে। একইভাবে যেটা হতে পারে বার চার্ট, পাই চার্ট আর টেবল। এখানে টাইমের সাথে পরিবর্তন নাই, এখানে হচ্ছে কম্প্যারিজন থাকতে পারে। কম্প্যারিজন, কম্প্যারিজন কেমন? যেমন হচ্ছে ধরুন মেন এবং উমানের মধ্যে কম্প্যারিজন থাকতে পারে, তার মানে এখানে কিন্তু টাইমের সাথে কোনো কম্প্যারিজন হচ্ছে না। ওকে, তো এটা কিন্তু, যেমন এই যে এই টেবিলটা দেখেন, এখানে দেখেন মেল এত, ফিমেল এত, হ্যাঁ, এটা সাল দিয়ে আবার একটু পরিবর্তন হয়েছে। এটা কিন্তু কম্প্যারিজন না, এটা হলো আগেরটা। কিন্তু কম্প্যারিজন থাকতে পারে, কম্প্যারিজন। আবার আপনার ফ্লোচার্ট পরীক্ষায় আসতে পারে। ফ্লোচার্ট দুইভাবে আসতে পারে, যেমন হচ্ছে হলো ফ্লোচার্ট একটা থাকলে একটা প্রসেস বুঝাইলো, যে এইভাবে এইভাবে একটা টি প্রোডাকশন হয়েছে, প্রসেস। আবার কখনো হচ্ছে সার্কেল আসতে পারে, লাইফ সাইকেল। এরকম হওয়ার পর আবার এটা সার্কুলার একটা প্রসেস আসতে পারে। যেমন হচ্ছে আপনারা যদি এখানে দেখেন, দেখেন এটা একটা প্রসেস, কিভাবে ইট তৈরি হয়, প্রসেস, প্রসেস। আবার ম্যাপ, ম্যাপ কেমন হতে পারে, ধরেন ঢাকা শহরের এখনকার অবস্থা আর হচ্ছে ঢাকা শহরের ফিউচার কেমন হবে, এটাকে আমরা বলি প্ল্যান। আবার হতে পারে ঢাকা শহরের এখনকার অবস্থার সাথে 1930 সে সময় কেমন ছিল। যেমন এই যেটা দেখেন 1995 সালে কিরকম ছিল এই জায়গাটা, প্রেজেন্টে এটা কেমন হয়েছে, এটা পরিবর্তন, চেঞ্জ। তাহলে ম্যাপও আবার দুইভাবে আসতে পারে। তাহলে আপনি যদি সিলেবাসটা একটু দেখেন, সিলেবাসটা কিন্তু বিশাল। সেটা হচ্ছিল মানে লাইন চার্ট, বার চার্ট, পাই চার্ট, টেবল। আচ্ছা, তারপরে হচ্ছে হলো ফ্লো চার্ট, তারপরে হচ্ছে হলো আপনার ম্যাপ, ম্যাপ আবার 2 ধরনের, ফ্লো চার্টও 2 3 ধরনের। আর হচ্ছে হলো আপনার হচ্ছে, যদি ডায়াগ্রামের কথা, যদি আরেকটা গ্রাফ আছে সেটা হচ্ছে কম্প্যারিজন। তো আমাদের বিষয়টা হচ্ছে কি, আমরা যদি এই যে লাইন চার্ট খুব ভালো করে শিখি, খুব ভালো করে শিখি, আবার কিন্তু আমি বলছি যে লাইন চার্ট যদি আমি খুব ভালো করে শিখি, তাহলে কিন্তু আমি এই চার্টগুলো লিখতে পারবো। আর আপনার টার্গেট তো খুব বেশি না টাস্ক 1-এ, ডেফিনেটলি। আর বার চার্ট যদি আমি এই একটা শিখি, বাকিগুলো কিন্তু আমি খুব ভালো করে শিখতে পারবো। তারপরে পাই চার্ট, সরি, আমি যদি ডায়াগ্রামের কথা বলি বা ফ্লো চার্টের কথা বলি, আমি যদি প্রসেসটা ভালো করে শিখি, আমি এটা লিখতে পারবো। ম্যাপ আমি যদি এটা ভালো করে শিখি, তাহলে আমি এটাও লিখতে পারবো বলে আশা করি। কাজে যারা শর্টকাট পরীক্ষা দিবেন, তাদের জন্য সাজেশন হচ্ছে শর্টকাট প্রিপারেশন, তাদের জন্য এগুলো হচ্ছে সাজেশন। এখন আমরা আসলে আমাদের যে সিলেবাস প্যাটার্ন রয়েছে, সেখানে আমরা কি করব, আমরা আসলে সবগুলোকে কাভার দিতে পারছি না, আমরা কাভার দিব না। মানে যা কথা সত্যি কথা বলে ফেলবো আগে। দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা ইন্ট্রোডাকশন ওভারভিউ, এমন একটা জিনিস, ইন্ট্রোডাকশন ওভারভিউ একটা রাইটিং এ শিখলে সবগুলোতে লেখা যায়।
তারপরে আপনি কিছু ভিডিও পেলে এটা কিন্তু যথেষ্ট, কিন্তু প্রসেসটা একটা রাইটিং দেখে শিখতে হবে। তো ইন্ট্রোডাকশন ওভারভিউ মিলে আমরা একটা ক্লাস নিয়ে যাব। এটাকে আসলে ভেঙে দুটো ক্লাস করব। আজকে ইন্ট্রোডাকশন, পরের দিন ওভারভিউ। আচ্ছা, তারপর আমরা লাইন চ্যাটের বেসিক শিখবো, যেটা আসলে কেউ শিখায় না। আপনি যদি লাইন চ্যাটের বেসিকটা শিখে ফেলতে পারেন, হয়ে গেল। তারপরে আপনি লাইন চার্টটা আমরা খুব ভালো করে শিখবো। তারপর কম্প্যারিজন গ্রাফটা শিখতে হবে, কারণ কম্প্যারিজন গ্রাফটা আমরা ইউজুয়ালি খুব ভালো পারি না। এরপর দেখেন বার চার্টের যে পরিবর্তন, টেবিল লাইন চার্ট, আবার ফিউচার লাইন চার্ট আছে, পাই চার্ট নিয়ে আলোচনা আছে, ফ্লো চার্ট, ম্যাপ নিয়ে আলোচনা আছে। যদি প্রয়োজন হয় এগুলোর আমরা লাইভ ক্লাস দেবো। আর যদি না প্রয়োজন হয়, যদি মনে করেন যে আপনার দরকার নেই, তাহলে এগুলো রেকর্ডেড ক্লাস আমরা দিয়ে দেবো। কিন্তু মনে রাখতে হবে যে 4টা 5টা ক্লাস হবে লাইন, মানে লাইন চার্টের উপরে খুব ভালো করে শিখতে হবে, খুবই ভালো করে শিখতে হবে। এবং ক্লাসের আগে আমি আপনাদেরকে ম্যাটেরিয়াল সেন্ড করে দেবো, সো দ্যাট আপনার ম্যাটেরিয়ালসটা প্রিন্ট করে নিয়ে ক্লাসের মধ্যে বসতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট। অনলাইন ক্লাস মানে হচ্ছে হলো আমি ভিডিওটা অফ করে দিলাম, দিয়ে শুয়ে শুয়ে ক্লাস করতেছি, এভাবে হবে না। এইভাবে তাহলে আর ক্লাস করার প্রয়োজন নাই, তাহলে আপনি অফলাইনে কারোর সাথে কোনো জায়গাতে জয়েন করেন। কিন্তু আপনি যদি সিরিয়াস হন, সিরিয়াস হওয়ার একটা সবচেয়ে বড় উপায় হচ্ছে ম্যাটেরিয়ালসটা প্রিন্ট আউট করে নিয়ে ক্লাসের সময় ক্লাসে বসা, এবং ক্লাসের হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক করে এনে টিচারকে জমা দেওয়া। টিচার আমি বাউন্ড যে আপনার হচ্ছে হোমওয়ার্ক গুলোকে চেক করে দেওয়া। ওকে, ফাইন। নেক্সট আসেন। নেক্সট এবার আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে, আমরা তো দেখলাম যে লাইন চার্ট বা সিলেবাসটা দেখলাম। সিলেবাসটা কিন্তু মোটেই কি না, মানে ছোটখাটো সিলেবাস না, হ্যাঁ, সিলেবাসটা কিন্তু বড় আছে ভাই। তো কাজেই আশা করি হোপফুলি এটা যথেষ্ট হবে। তো প্রথম যে কাজটা, সে কাজটা কি, আমাদের না গ্রাফ বুঝতে হবে। গ্রাফ যদি কেউ না বুঝে, তাহলে তো ভাই তার এটা হলো না কিছু। গ্রাফ কিন্তু বুঝতে হবে। তো গ্রাফটা বোঝার জন্য আমাদের কি করা লাগে একটু দেখেন। আচ্ছা, প্রথমে আপনি এর ইন্ট্রোডাকশন বা টাইটেল যদি থাকে এটা পড়ে নেন। আচ্ছা, ফিগার্স ইন থাউজেন্ড, তার মানে ফিগার গুলো থাউজেন্ডে দেওয়া আছে। ইমপ্রিজনমেন্ট ইন 5 কান্ট্রিজ, ইমপ্রিজনমেন্ট মানে কত মানুষ জেলে আছে, সেই বিষয়ে আলোচনা। তো প্রথমে আমি টাইটেলটা পড়লাম, তারপরে আমার এই পাশে এগুলো দেখা দরকার। তো এগুলো কি? এগুলো হচ্ছে নাম্বার বা ফিগার। এইটা কি, এ পাশে কি আছে? এটা হচ্ছে হলো শাল আছে। আর এগুলো হচ্ছে কি বা লেজেন্ড, মানে এই কালারটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের গ্রাফ। এটা আমরা দেখে একটু বুঝতে পারলাম। এবার আমরা একটা পয়েন্টকে ডিসাইড করি। যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিই, ধরুন টপ পয়েন্টটা নিলাম এইটা। এটা একটু বুঝে ফেলি। আচ্ছা, এখানে কত হবে? এটা প্রায় 140-এর নিচে। তাহলে এটা কোন দেশ? এটা ইউনাইটেড স্টেট। তাহলে ইউনাইটেড স্টেটে এই প্রায় 130-এর উপরে বা 135 অ্যাবাউট এতগুলো লোক জেলের মধ্যে ছিল। কত সালে ছিল? 1980 সালে ছিল। এই যে আপনি একটা বাংলায় কথাটা মেনটেন করে ফেললেন, এটা গ্রাফ বুঝে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে গ্রাফ যখন আপনি পাবেন, তখন আপনার প্রথম যেটা জব হবে সেটা হচ্ছে গ্রাফের টাইটেল, গ্রাফের হচ্ছে ইন্ট্রোডাকশনটা বা গ্রাফের কোর্সেসটা পড়ে ফেলা, ভার্টিক্যাল অ্যাক্সিসটা দেখা কি আছে, হরাইজন্টাল অ্যাক্সিসটা আছে কি আছে। তারপরে আপনি একটা পয়েন্ট দেখেন, কি পয়েন্ট দেখলো দেখেন, তারপরে আপনি একটা পয়েন্টটাকে নিজের মতো করে এক্সপ্লেইন করেন। তাহলেই দেখবেন যে আপনি গ্রাফ শিখছেন। আর এটা না করে যদি তাড়াহুড়া করেন, তখন দেখা যাবে যে যেটা গ্রাফ চাইছে সেটা আপনি করলেন না, অন্য কিছু একটা করলেন। তাহলে কিন্তু আপনি স্কোর পাবেন না। একদম অনেক ভালো পরীক্ষা দিয়ে এসে বলবেন যে খুব ভালো পরীক্ষা দিয়েছে, 5 পায়ে বসে আছেন। সো এবার দেখি আমরা নাম্বার ওয়ান। নাম্বার ওয়ানে একটা পয়েন্ট আছে, দ্য ফিগার ফর গ্রেট ব্রিটেন, এটা হাইয়েস্ট ইন দ্য ইয়ার 1970। তাহলে আপনারা একটু আমাকে বলবেন যেটা সত্য না মিথ্যা। 1970 সালে ওরা বলতেছে গ্রেট ব্রিটেন নাকি হাইয়েস্ট। বলেন তো সত্য না মিথ্যা, চ্যাট বক্স তো আছে। আপনাদেরকে আনমিউটও করা আছে, আমি ক্লাসের মধ্যে কথা বলতে ভালোবাসি। তো আপনারা বলেন সত্য না মিথ্যা। সত্য এটা? ও, গ্রাফ দেখতে পাচ্ছেন না আপনারা? দিস ওয়ান, নাম্বার ওয়ানে আমি বললাম দ্য ফিগার ফর গ্রেট ব্রিটেন ওয়াজ হাইয়েস্ট
ইন দ্য ইয়ার 1970। তো গ্রেট ব্রিটেনের ফিগারটা হচ্ছে 1970 সালে হাইয়েস্ট। এটা সত্য না মিথ্যা? ফলস। ফলস। কারণ হচ্ছে গ্রেট ব্রিটেনের বিষয়টা যদি দেখি আমরা, দিস ওয়ান ইজ গ্রেট ব্রিটেন, 1970 হাইয়েস্ট না, হাইয়েস্ট হচ্ছে হলো ইউনাইটেড স্টেট ছিল, তো এটা ফলস। পরেরটা দেখি, দ্য ইমপ্রিজনমেন্ট রেট ইন নিউজিল্যান্ড ওয়াজ অ্যাবাউট 65 ইন 1970। মানে 70-তে নিউজিল্যান্ডটা হচ্ছে 65-এর মতো। দেখুন তো এটা সত্য না মিথ্যা? 65 হতে হয়। ট্রু আর ফলস? ট্রু। ট্রু। এটা কিন্তু ফলস। কেন ফলস আমি একটু বলি আপনাদেরকে। এখানে বলা আছে দেখেন 65, কিন্তু আমাকে কিন্তু অলওয়েজ থাউজেন্ডে হিসাব করতে হবে। কাজে আমার এটা যদি থাকতো 65,000, তাহলে রাইট হতো। এই যে আপনি গ্রাফটা আমরা বুঝতে ভুল করলাম না, এটা যদি আপনি 65, 80, 100 লিখে লিখে দিয়ে আসেন, তার অর্থ একদম খুব ক্লিয়ার যে আপনি আসলে গ্রাফটা বুঝেননি। কাজে খুব সাবধান থাকতে হবে, হ্যাঁ। তারপর দ্য ফিগার ফর কানাডা মেড আপ 1 লাখ ইন 1960, দেখি। মেড আপ 1 লাখ, এই যে 1 লাখ। ট্রু। দ্য পার্সেন্টেজ অফ দ্য ইউএসএ ওয়াজ 1 লাখ ইন 1930। 1930-তে ইউএসএ হচ্ছে, এই যে ইউএসএ, দেখেন তো 1 লাখ। ট্রু না ফলস? ট্রু। ট্রু। এটা আসলে ফলস, বুঝছেন? কারণ এখানে কোনো পার্সেন্টেজের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে নাম্বারের কথা। কাজে আমি পার্সেন্টেজ লিখব না। তো এই যে গ্রাফ বোঝা, এই গ্রাফটা বুঝে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? এই যে আপনারা তাড়াহুড়া করেন, তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু ভুল হয়েছে। এখন ইস রে, পার্সেন্টেজ তো নাই তাই মনে হচ্ছে, আবার মনে হচ্ছে সেটা হচ্ছে হলো ইস, এখানে তো 1000 নাই মনে হচ্ছে, কিন্তু ওই যে ইসটা যেন আজকেই হয়, ইসটা যেন পরীক্ষা হলে না হয়। ঠিক আছে, তো দ্যাটস দ্য বেসিক থিংস। তাহলে এইটাই হইতেছে হচ্ছিল গ্রাফটা বোঝা। আপনি যখনই পাবেন, সুযোগ পাবেন, আমি কিছু এক্সারসাইজ দেবো ডেফিনেটলি, গ্রাফ বুঝে নেবেন আগে। গ্রাফ বুঝে নিয়ে যদি 2 মিনিট 3 মিনিট সময় লাগে নেন ভাই, কারণ এটা আপনার পরবর্তীতে স্কোর বাঁচাই দিবে। তো আপনার কাজ হচ্ছে গ্রাফটা বুঝে না। ওকে, লেটস গো। এবার আমি কথা বলতে একটু বেশি পছন্দ করি না, আমি ডাইরেক্ট পড়াতে ভালোবাসি। এবার আমরা চলে যাই, সেটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশনের জন্য আমার কি কি জিনিস দরকার। তাহলে ইন্ট্রোডাকশনের জন্য প্রথমে ইনফরমেশন গ্যাদার করতে হবে। ইনফরমেশন গুলো কি, সেটা আমরা একটা খাতার মধ্যে লিখে ফেলবো। টাইপ অফ চার্ট, এটা কোন টাইপের চার্ট, এটা আপনাকে ইনফরমেশন নিতে হবে। তারপর নিতে হবে টাইটেলটা কি গ্রাফের, সেটা আপনাকে নিতে হবে। তারপরে আপনি নিবেন হচ্ছে হলো ওয়্যার, ঘটনাটা কোন জায়গায় ঘটছে, ঘটনাটা কখন ঘটছে। 4টা জিনিস। এই 4টা জিনিসকে আমরা বলবো হচ্ছে হলো আমাদের ইনফরমেশন দরকার। তাহলে আমি কিছু গ্রাফে যাই, চলে। যেমন আমি এই গ্রাফটার কথা বলবো, এই গ্রাফ থেকে আমার 4টা ইনফরমেশন নিতে হবে। টাইপ অফ চার্ট, তাহলে এটা আমাদের কোন টাইপ অফ চার্ট, এটা হচ্ছে আমাদের লাইন চার্ট। টাইটেল, টাইটেলটা কি এটা আমি একটু পড়ার চেষ্টা করবো, চলুন টাইটেলটা কি। তো এটা টাইটেলটা হইতেছে এরকম, অ্যাভারেজ কার্বন ডাই অক্সাইড ইমিশন পার পার্সন। এটা হচ্ছে টাইটেল। আবার আমাদের কোশ্চেন্সে যাই, তাও দেখতে পাচ্ছি অ্যাভারেজ কার্বন ডাই অক্সাইড ইমিশন পার পার্সন। এটা হইতেছে আমাদের টাইটেল। তাহলে আমাদের কাজ হচ্ছে আপাতত এটাই লিখে ফেলা, অ্যাভারেজ CO2 ইমিশন, ছোট করে লিখি। CO2,
ঠিক আছে, দেন আসেন হোয়ার। অডিও অন হয়ে গেছে বললাম আমার তো 200 টাকা দিয়ে এটা কিনি হ্যাঁ তোরটা কিনা লাগবে আমি এটা কিনি নাই এটা না ওকে, তাহলে আমরা যদি একটু যাই, সেটা হচ্ছে ওয়্যার, কোন কোন জায়গায়। তাহলে এখানে আমরা 4টা দেশের নাম পাচ্ছি, তাহলে 4 ডিফারেন্ট কান্ট্রিজ। ওয়েন আমরা দেখলাম 1957 টু 2007, আমার 4টা ইনফরমেশন। আবার এট দ্য সেম ওয়ে আমরা যদি এই ইনফরমেশনতে যাই, দেখি আমাদের এখানে আসলে কি কি আছে। তাহলে আমরা টাইপ অফ চার্ট, দেখেন টাইপ অফ হলো বার চার্ট। টাইটেল, টাইটেলটা দেয়া আছে ভাই, সবাই টাইটেলটা দেখতে পাচ্ছেন, ফিকশন বুক সেলস, তাই না? টাইটেলটা হচ্ছে কি, ফিকশন বুক সেলস। কোন দেশ এটা দেওয়া নাই, ক্যাটাগরি হচ্ছে এগুলো, গ্রস আর্নিং হচ্ছে এটা। তাহলে আমাদের টাইটেলটা যদি হয় এরকম, যে টাইটেলটা কি, টাইটেলটা বলতে যেটা হতে পারে ভাই, আমি সবগুলো লিখবো, ফিকশন বুক সেলস, তারপরে গ্রস আর্নিং, তারপরে আমরা দিব 5 ক্যাটাগরিজ, ওয়ার। ওয়ার, নো নো, নাই নাই নাই, ওয়ার আমাদের এখানে নাই। ওয়েন 2006 থেকে 2010, ব্যাস। এই হলো 4টা ইনফরমেশন। আবার আবার আমি যদি এখানকার কথা বলি লাইক দিস, আমরা এই দুটো এগে দেখি, তাহলে আমি এই 4টা ইনফরমেশন প্রথমে কালেক্ট করব। এরপর আমার কাজ কি দেখেন, ইন্ট্রোডাকশন লিখতে খুব সহজ, যোগ করে দিবেন শুধু, দা লাইন চার্ট ইজ শোয়িং, the line chart is showing how, দেখেন আমি কি লিখলাম, টাইপ অফ কি লিখলাম, চার্ট, টাইপ অফ চার্ট লিখলাম, ডিফারেন্ট ডিফারেন্ট কালার করে দিই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। ওকে, ইজ শোয়িং, দ্য লাইন চার্ট ইজ শোয়িং। এবার আমাদের টাইটেল লিখতে হবে। টাইটেলটা কেমন হতে পারে, আমরা আজকে না প্রথম দিন তো, আজকে আমরা আসলে খুব বেশি পরিবর্তন করা শিখবো না, আজকে অল্প একটু পড়বো, কিন্তু পরের দিন আমরা এটাকে আরো বেশি পরিবর্তন করা শিখবো। চেঞ্জেস, চেঞ্জেস ইন, আচ্ছা কি চেঞ্জ করো দেখেন, চেঞ্জেস ইন এর পরে আপনি যেটা লিখতে পারেন সেটা হচ্ছে অনেকগুলো ফরম্যাট আছে। আপনি লিখতে পারেন দ্য নাম্বার অফ, নাম্বার অফ কখন, যদি আপনি গুনতে পারেন। দা অ্যামাউন্ট অফ, কখন, যদি আপনি গুনতে না পারেন। দা পার্সেন্টেজ অফ, কখন, যখন পার্সেন্টেজ থাকবে। আচ্ছা, তারপরে দা ড্যাশ অফ, তার মানে দ্য সেলস অফ, দ্য ডিমান্ড অফ, দ্য অমুক অফ, দ্য তমুক অফ, এরকম গ্রাফের মধ্যে গ্রাফ অনুযায়ী চেঞ্জ হবে। তো আমরা এখানে আবার যদি আমরা দেখবো যে হচ্ছে হলো এখান থেকে কোনো ওয়ার্ড নিতে পারি কিনা, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি লিখছে অ্যাভারেজ CO2 ইমিশন পার পার্সন। তো এখন আমি যদি বলি এখানে ইমিশন, দা অ্যামাউন্ট, দা নাম্বার, নাম্বার তো গোনা যায় না, দ্য পার্সেন্টেজ অফ, কোনটা হবে আমার জন্য সবচেয়ে বেস্ট অপশন। এখানে একটা আলু আছে, আলু মানে চেনেন, আলু মানে সব তরকারিতে দেওয়া যায়, আলুটা দিয়ে দিয়ে আগে, দ্য ফিগার ফর, অথবা আর একটা আলু, দ্য ডেটা অন, এদের হচ্ছে আলু। এই দুটোকে আপনি যে কোনো জায়গায় লিখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোনটা নিব, বেস্ট অপশন হচ্ছে কি, আপনি দ্য ফিগার ফল লেখেন ভাই, আমার কোনো সমস্যা নেই। কারণ আমার জন্য বেস্ট অপশন যেটা হবে, শুধু এতটুকু চ্যালেঞ্জ দিবেন একটা, এটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার হচ্ছে এটা লেখা, দ্য ইমিশন অফ, কারণ এখানে ইমিশন ওয়ার্ডটা আছে।
কিসের ইমিশন? কার্বন ডাই অক্সাইডের ইমিশন। অ্যাভারেজ CO2 পার পার্সন। ওকে, তাহলে এইটা হইতেছে কি আমাদের, এটা হইতেছে আমাদের হলো টাইটেলটা চেঞ্জ করলাম আমি, ঠিক এইভাবে। ফাইন। এবার আমাদের কি কি লেখা লাগবে দেখেন, ওয়্যার, ওয়্যার মানে এটা কোথায়, লিখলাম ইন 4 ডিফারেন্ট কান্ট্রিজ। ফাইন। ওকে, তারপর আমরা দেখবো একটু সময়কালটা। দেখেন, ওভার এ পিরিয়ড অফ 40 years, starting from 1967, time period, time period। এই যে আমরা একটা ইন্ট্রোডাকশনটা লিখে ফেললাম, আপনি যদি আমি রাইটিং এর খাতাগুলো দেখাই, মক টেস্টের, মানে খুবই অবিশ্বাস্য, এই জিনিসটাই আমাকে লিখতে পারে না। এটার পরে কিন্তু আরো একটু যাইতে হবে আমাদের, যেমন আমি টাইপ অফ চার্ট কি কি করলাম, আমাদের টাইপ অফ চার্ট প্লাস সূত্রটা শিখে রাখেন, ইজ অবলিক আর শোয়িং প্লাস টাইটেল প্লাস প্লেস প্লাস টাইম সমান সমান ইন্ট্রোডাকশন। শিখে গেছেন না যে ইন্ট্রোডাকশন কি? ইন্ট্রোডাকশন হচ্ছে টাইপ অফ চার্ট প্লাস ইজ অবলিক আর শোয়িং প্লাস টাইটেল, একটু চেঞ্জ করে লেখা, প্লাস প্লেস প্লাস টাইম, প্লেস অথবা টাইম। আমি যদি আর একটু ভেঙে দিই এটা, তাহলে ব্যাপারটা এরকম হবে, দা ডট ডট ডট, একটু মুখস্থ করে ফেলতাম, ডট 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 চার্ট, ঠিক ব্র্যাকেটের মধ্যে দিই, কারণ অনেক সময় তো চার্ট নাও হতে পারে, যদি ম্যাপ হয়। ডট 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 চার্ট is showing changes in the dash of dash in countries। এখানে ব্যাপার আছে, অনেক সময় তো আমি একটু কান্ট্রি দিয়ে দিই, কারণ হচ্ছে হলো পরে তো ইয়াও হইতে পারে, কখনো সময় একটা কান্ট্রি থাকতে পারে, কান্ট্রিজ, তারপর তো এটা লিখে দিলেই হয়ে যায়, শুধু শুরুটাই, ওভার এ পিরিয়ড অফ ড্যাশ ইয়ার্স স্টার্টিং ফ্রম ড্যাশ, শুরু পয়েন্টটা বলে দিল, এক্সাম নাকি বলেন এবার হিসাব করে লাভ এটা, বাস, এই তার স্ট্রাকচার দাঁড়াইছে। এটা তো একটা স্ট্রাকচার, এবং এরপরে সেকেন্ড স্ট্রাকচার শিখবেন, তারপর থার্ড স্ট্রাকচার শিখবেন। শিখার পরে আপনি ডিসাইড করবেন, আবারও বলতেছি, শিখার পরে আপনি ডিসাইড করবেন কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এবং এর মধ্যে কিন্তু আরো অনেক প্যাচ টুলস আছে, এই প্যাচ টুলস গুলো কি করতে হবে, অনেকগুলো গ্রাফ প্র্যাকটিস করতে হবে, অনেকগুলো গ্রাফ প্র্যাকটিস করলে আপনি শিখতে পারবেন। তাহলে এই ফরম্যাটটাকে ধরেই, ধরেন আমরা অন্য একটা গ্রাফের মধ্যে বসাই দিই, দেন এটাকে বসাই দিব, দ্য ড্যাশ চার্ট, তাহলে আমরা এখানে বলতে পারি, বা এখানে ব্র্যাকেটটা হবে দ্য বার চার্ট, ব্যাস, ইটস শোয়িং চেঞ্জেস ইন দা। এখন আমাদের টাইটেল দেখেন, চেঞ্জেস ইন দা ড্যাশ অফ, তাহলে চেঞ্জেস ইন দা ড্যাশ অফ কি হতে পারে বলেন তো, চেঞ্জেস ইন দা কি হতে পারে, ড্যাশ অফ, হ্যাঁ গ্রস আর্নিং হতে পারে কিন্তু, গুড, আবার সেলস অফ হতে পারে। তাহলে আমি যদি সেলস অফ দিই,
সেলস অফ কিসের সেলস? ফিকশন বুকের সেলস। ফিকশন বুক। আচ্ছা, তারপর এখানে আনফরচুনেটলি এখানে কোনো ইয়া নাই, কান্ট্রির নাম নাই। তো না থাকলো সমস্যা কি? না থাকলে আমার আমার তো কোনো কিছু যায় আসে না, তাহলে আমি অন্য কিছু দিই। গ্রস আর্নিং এখান তো হতে পারে, গ্রস আর্নিং আর ফিকশন বুক সেলস, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে আমি কান্ট্রিসের নাম নাই, তাহলে আমি দিয়ে দিলাম ইন 5 ক্যাটাগরিজ। ওভার এ পিরিয়ড অফ কত বছর? 6 থেকে 10, 5 বছর। স্টার্টিং ফ্রম কত থেকে? 2006। তারপর ইন্ট্রোডাকশন হয়ে গেছে, বুঝছেন? তাহলে এটা মুখস্থ করা দরকার, মানে বারবার প্র্যাকটিস করে সামনে রেখে বারবার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরে এটা কি সব ধরনের চার্ট এটাতে কি বলা যাবে কিনা? আরে না ভাই, এটা কিন্তু আচ্ছা এটাতে আসি চলেন। আচ্ছা, এই গ্রাফটা আমরা বুঝি। এই চার্ট বসাই দিলাম, দেখেন। এই চার্টের মধ্যে আমাদের যে বিষয়টা হইলো সেটা হচ্ছে কি, এখানে কিন্তু এটা কিন্তু আসলে একটা পাই চার্ট। তো আমাদের যেটা করতে হবে, এটা পাই লিখতে হবে এখানে, পাই চার্টস, ইজের পরিবর্তে তখন আর হয়ে যাবে, আর শোয়িং চেঞ্জেস ইন দা। এখন চেঞ্জেস ইন দা কি? ইন দা, দেখেন আপনি যদি একটু চোখটা মিলিয়ে একটু তাকান তাহলে দেখতে পাবেন যেটা, সেটা হচ্ছে হলো এখানে এটা সাইন আছে, সাইন। তাহলে আপনার যেটা করা উচিত, দ্য পার্সেন্টেজ অফ। পার্সেন্ট কিসের পার্সেন্টেজ ভাই প্রশ্ন করেন, দেখেন এখানে আপনি টাইটেল পেয়ে যাবেন। কিসের পার্সেন্টেজ? এনার্জি প্রোডাকশনের পার্সেন্টেজ। এনার্জি প্রোডাকশনের পার্সেন্টেজ। এখন কোন দেশ ভাই? দেশের নাম নাই, নাই এখানে নাই, যা দিয়ে দিলাম। ওভার এ পিরিয়ড অফ ড্যাশ ইয়ার্স, ওভার এ পিরিয়ড অফ অমুক ইয়ার্স। দেখেন এখানে একটা ঝামেলা হচ্ছে কি, পাই চার্টে কিন্তু ওভার এ পিরিয়ড অফ দিয়ে লেখা যায় না, কারণ পাই চার্টে তো আপনার সবগুলো সালপে দেখতে পাচ্ছেন না। তাহলে আপনি কি এখানে লিখতে হবে ইন সেপারেট 2 ইয়ার্স, পাই চার্টের ক্ষেত্রে বিটুইন 1995 অ্যান্ড 2005। এটা হয়ে গেছে আপনার, কিন্তু তারপরে আপনার এটা কিন্তু হয় নাই। কেন হয় নাই জানেন? এটা হচ্ছে একটা ব্যান্ড 7 রাইটিং আর একটা ব্যান্ড 5, ব্যান্ড 5.5 বা 6 এর মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা কি জানেন? আমি সব কিছু লিখছি, কিন্তু আমি কিন্তু এই যে বিষয়টাকে অ্যাড্রেস করিনি। ইন্ট্রোডাকশনের একটা গুণ হচ্ছে এটা সব কিছুকে কাভার আপ করবে। তাহলে আমার এখানে যেটা লিখে দিতে হতো, দ্য পার্সেন্টেজ ইন দ্য পার্সেন্টেজ অফ এনার্জি প্রোডাকশন, আমি এখানে যোগ করে দিলাম, দেখেন, ফ্রম ডিফারেন্ট সোর্সেস। ব্যাস, তাহলে আপনার এটা ব্যান্ড 7-এ পৌঁছাবে, যখন আপনি সব কিছুকে কাভার আপ করবেন। বুঝছেন? এটা কিন্তু পার্থক্য। এই জন্য আসলে আপনাকে দেখা দরকার, এগুলো আসলে অনেকে বলে না, এটা একটা ফরম্যাট দিয়ে পার করে দেওয়া যায়, ফরম্যাট দিয়ে পার হওয়া যায় না, সরি টু সে। এটা এরকম হইতে হবে, মানে সবকিছুকে কাভার আপ করা থাকতে হবে। আবার আমরা নোট টেক করছিলাম, দেখেন এই যে এটা নোট টেক করেছিলাম, এটা নোট টেক করেছিলাম, এটা নোট টেক করি নাই। এটা নোট টেকটা আমরা করি। আমাদের কি কি টাইপের চার্ট আছে, কি কি না আছে আমরা একটু দেখি। টাইপ অফ চার্ট কি? এটা হচ্ছে টেবল, এটা একটা টেবল, ফাইন। আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে হলো মানে টাইটেলটা কি? দ্য কন্ট্রিবিউশন অফ ভ্যারিয়াস ইকোনমিক সেক্টর। মানে আবার নিচে আবার দেয়া আছে, দেখেন, পার্সেন্টেজ অফ জিডিপি। খুবই কনফিউজিং কিন্তু। পার্সেন্টেজ অফ জিডিপি, এখানে হচ্ছে সবগুলোই আপনি লিখবেন। লেখার পরে যখন আপনি লিখতে যাবেন, তারপরে আপনি ডিসাইড করবেন আসলে কোনটা রাইট হবে। ঠিক আছে? তাহলে আমি টাইটেলটা লিখি আগে। টাইটেলটা হচ্ছে হলো দ্য কন্ট্রিবিউশন অফ ভ্যারিয়াস ইকোনমিক সেক্টরস। আমার তো আসলে অভিজ্ঞতা একটু শেয়ার করি। একবারে একদিনে আপনি টাইটেল বুঝতে পারবেন না, এই কারণে আপনি সবই লেখেন, স্ট্রাকচার বলে দিবে কোনটা নিতে হবে। তারপর পার্সেন্টেজ
অফ জিডিপি, টাইটেল অফ পার্ট। আচ্ছা, বাদ গেল যে, বাদ গেল হচ্ছে হলো এই যে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি আর হচ্ছে সার্ভিস। তাহলে আমি বলে দিই সেটা হচ্ছে ইন থ্রি সেক্টরস। তারপরে আমরা বলে দিলাম সেটা হচ্ছে কোন দেশ, হ্যাঁ পাওয়া গেছে দেশের নাম, এক্স কান্ট্রি। তারপরে সময় পাওয়া গেছে 1603 বছর। ব্যাস, এইটা নিয়ে আমাদের এবার ইন্ট্রোডাকশনটা লিখতে হবে। কোনটা? এটা ভাই কপি করে আনি, চলেন ফরম্যাটটা কপি করে এনে বসাই, দেখি কি এমনি কি করা যায়। দ্য ড্যাশ চার্ট, এটাকে কিন্তু আমরা টেবল বলি, হ্যাঁ। তাহলে আমরা যেটা করব, দ্য টেবল ইজ শোয়িং, টেবলটা শো করছে, ফাইন। এবার আমরা টাইটেল দেখব, কন্ট্রিবিউশন অফ ভ্যারিয়াস ইকোনমিক সেক্টর আর পার্সেন্টেজ ইন জিডিপি। হ্যাঁ, ইন থ্রি সেক্টরস, মানে তিনটা সেক্টর থেকে পার্সেন্টেজটা কতটুকু আসছে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি দেখেন, দা পার্সেন্টেজ অফ জিডিপি বলতে পারি, দ্য কন্ট্রিবিউশন অফ ইকোনমিক সেক্টরস এর কথা বলতে পারি, দুটোই বলা যায়। কেন, আপনার ইচ্ছা, যেটা দিয়ে বলতে ভালো লাগে। আমি একটু পার্সেন্টেজই বলি, দ্য পার্সেন্টেজ অফ জিডিপি, জিডিপির পার্সেন্টেজ কোথা থেকে আসছে। আপনি যদি ব্যান্ড 7 স্কোর হন, তাহলে কিন্তু আপনি অন্যভাবে লিখবেন, লিখবেন কি কন্ট্রিবিউটিং ফ্রম ওদের এদের থেকে। তাহলে আমি যদি শুধু বায়ো দেই, বাই থ্রি সেক্টর, তাও হয়ে যাবে আমার। তিনটা সেক্টর দ্বারা। ইন কোথায় ভাই? ইন এক্স কান্ট্রি। এখানে আবার ওভার এ পিরিয়ড লেখা যাবে, ওভার এ পিরিয়ড অফ কত বছর? 3 ইয়ার্স। তারপরে আমি স্টার্টিং ফ্রম কত? 2016। ব্যাস হয়ে গেছে। সো দিস ইজ দ্য বেসিক থিং অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন। একদম সহজ ভাবে আজকে দেখালাম। এখন আপনাদের কাজ হচ্ছে কি, এটাকে আমরা আরো কমপ্লেক্স করবো পরের ক্লাসে। এই সহজভাবে কিছু ইন্ট্রোডাকশন লিখে, সহজভাবে লেখা শেখেন আগে, হ্যাঁ। তারপরে স্টেপ সেকেন্ড, তারপরে স্টেপ 3, তারপরে স্টেপ 4। তা একদিনে পুরো হওয়া পসিবল না। পুরো হইতে গেলে একটু সময় দিতে হবে আমাকে। আর আসলে আমারও যে বিষয়টা হয়েছে কি, সেটা হচ্ছে কি, আজকে আমার খুব ফ্যামিলি একটা ইভেন্ট আছে। ফ্যামিলি ভুল করে আজকে ক্লাসটা দিয়ে ফেলছি আমরা, বা দিয়ে ফেলছি আর কি। তো দায়িত্ববোধ থেকে ক্লাসটা নেওয়া, মানে আমার এভরিওয়ান ইজ ওয়েটিং ফর মি। তো এখন মানে ফ্যামিলি দাওয়াত আর কি। তো এটা হইতেছে হচ্ছিল বেসিক থিংস অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন। কাজে আমি আজকে মানে ক্লাসটা বেশিক্ষণ নিতে পারছি না। বাট পরের দিনে আমরা কিভাবে ইন্ট্রোডাকশনটাকে আরো রিচ করা যায়, কিভাবে ইন্ট্রোডাকশনটা আরো সুন্দর সুন্দর ইন্ট্রোডাকশন লেখা যায়, সে বিষয়ে আমরা ডিসকাস করব। তো আজকে এই ছোট একটা আলোচনা করলাম আমরা, বুঝছেন। কারণ আপনাদের যদি এই আলোচনা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি রেডি টু গিভ ইউ দ্য অ্যান্সার। আমি সবাইকে আনমিউট করে দিছি, করেন। ইন্ট্রোডাকশনটাই কি টপিক সেন্টেন্স? আমার মানে এক্ষেত্রে কি টপিক সেন্টেন্স করতে হবে কিনা? না, কিছু করতে হবে না। শুরু আমরা সেন্টেন্সটা কি টপিক সেন্টেন্স হিসেবে ধরতেছি আমরা? না, আমার কিছু করতে হবে না, শোনেন। আমরা আসলে ইন্ট্রোডাকশন লেখা শিখতেছি। আমরা যেটা করব ক্লাসের মধ্যে সেটা হচ্ছে কি, আমরা না ভেঙে ভেঙে শিখবো। ইন্ট্রোডাকশন, বডি প্যারা, ওভারঅল ভেঙে ভেঙে শেখার পরে এই ইন্ট্রোডাকশনটাকে আমরা একদিন লিখবো। লেখার পরে তখন আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, এটা টপিক কোন জায়গায় আমার ইন্ট্রোডাকশনটা থাকবে। ক্লিয়ার হয়েছে কিনা আরাফাত ভাই? ক্লিয়ার আছে। এখন আইএলটিএস এর টপিক সেন্টেন্সের পরে নাকি মার্ক ডিফেন্ড করে অনেক সময়। না আমি না টপিক সেন্টেন্সটা সুন্দর করে লিখতে পারলাম কিনা। না, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে পুরো ওভারঅল বিষয়টা কিরকম। টপিক সেন্টেন্স না লিখলেও যে ব্যান্ড 7 পাওয়া যাবে না, ব্যাপারটা এরকম না। কিন্তু ওভারঅল বিষয়টা আপনি কিভাবে লিখছেন তার উপর ডিপেন্ড করে। এটা অনেক কিছু বলে কোনো কথা নাই। এটা খুবই ভুল ধারণা। 4টা পয়েন্ট আছে আপনার মার্কিং এর। এই 4টা পয়েন্টের মধ্যে আপনি কিভাবে আপনার এসেটাকে কতটুকু জাজমেন্ট করতে পারতেছেন, কতটুকু লিখতে পারতেছেন, তার উপর বেস করে আসলে এটা ইয়া হয়। এটা কিন্তু ইয়া না, ওই না ঠিক একটা। আছে, আজকে যে তিনটা চারটা যে টাইপ অফ চার্ট
টাইটেল এটা দিয়ে যে সুন্দর করে সহজে লেখা যায়, এটা আজকে এই ট্রিক্সটা আসলে জানতাম না। এটা ভালো লাগছে আর কি, এটা এই সিস্টেমটা, এটা ভুল হওয়ার চান্সটা সবচেয়ে কম থাকে। হ্যাঁ, আর মানে ভুলের চান্স আরো কম থাকে। এবং আরেকটা বিষয় আছে, আপনি ওখানে কতটুকু সময় পান, এই এতটুকু কম সময়ের মধ্যে যদি আগে থেকে সাজানো না থাকে তাহলে কিন্তু খুব কঠিন লেখাটা। জি 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 জি। মানে ওইটা খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আমরা কিন্তু যদি আমরা সময় দেয় হচ্ছিল 10 মিনিট ইন্ট্রোডাকশন লেখার জন্য, তাহলে তো একদম ফাটাই দিব, সিনোনিম টিনোনিম এই আনবো সেই আনবো এ করবো সেই করবো করে টরে আমি লিখবো। কিন্তু ভাই, আপনি কার জন্য কি করতেছেন? আপনি একটা টাস্ক ওয়ানের ইন্ট্রোডাকশনের জন্য 10 মিনিট ব্যয় করতেছেন, যে টাস্ক ওয়ানের ভ্যালুটা একটু প্রথমে দেখাইলাম টাস্ক টুর চেয়ে অনেক কম। এর জন্য আপনি 10 মিনিট ব্যয় করলেন, করে একটা ইন্ট্রোডাকশন লিখলেন, কিন্তু ইন্ট্রোডাকশনটা তাও খুব সুন্দর হইলো, তাতে লাভ কি হলো? আমার লাভ তো কিছু হইলো না। তো না না সেটা কাজে আপনাকে যখন আমরা যেহেতু এটা একটা এক্সাম, আমাদের প্রিপারেশন নিতে গেলে আমাদের সবসময় মনে রাখতে হয় কোন জায়গায় আমি বেশি এমফাসিস করব, কোন জায়গায় আমি কম এমফাসিস করব। তো এখানে আমার বেশি এমফাসিস করার প্রয়োজন নাই। এখানে আমি আগে থেকে সাজায় রাখবো, ভাই 2 মিনিটের মধ্যে আমাকে লিখতে হবে, ব্যাস আমি লিখে দেবো। আপনি এখানে 3টা ফরম্যাট শিখে রাখবেন, যেটা আপনার জন্য পরীক্ষার আগে মনে হবে যে ভাই এইটা আমার জন্য যাইতেছে, ওইটাই আপনার জন্য ফাইনাল। এমন না যে আপনাকে এখান থেকে ব্যান্ডস একটা ইন্ট্রোডাকশনের টপিক সেন্টেন্স লিখে আমাকে ব্যান্ড সেভেন আনতে হবে, এটা সম্ভব না। পুরো রাইটিংটা কি লিখছেন তার উপর ডিপেন্ড করতেছে আপনার আসলে ব্যান্ড সেভেন হইলে কি হলো না। আগে ব্যান্ড সিক্স, তারপর ব্যান্ড সেভেন, তারপর ব্যান্ড এইট। ওকে, যেমন আজকে আমি একটা ভিডিও তৈরি করছি, আপনার ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিব। সেটা হচ্ছে লাইভ ভিডিও, দেখেন ভিডিওটা একটু। আমি ব্যান্ড এইট নিয়ে ডিসকাস করেছি, ব্যান্ড এইটের অনেক ডিসকাশন আছে, একটা পয়েন্ট ডিসকাস করেছি, সেটাকে কতভাবে যে ইলাবোরেট করা যায় আজকে আপনাদেরকে ভিডিওটা পাঠিয়ে দিলে দেখবেন। তাহলে এই ধারণাটা ভেঙে যাবে যে একটা রাইটিং এর উপরে কিছু হয় না, অনেক ওভারঅল বিষয় ডিসকাশন করতে হয়। হ্যাঁ, তো এনিওয়ে, তাহলে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, কেউ একটু প্রশ্ন করছেন না, অসুবিধা নাই। তাহলে আমরা আচ্ছা ভাই, একটা একটা একটু জানার ছিল যে বলেন। ইন্ট্রোডাকশন যে সেন্টেন্সটা, এটা কি আমি কি ভেঙে দিতে পারি কিনা, নাকি এটা একটা সেন্টেন্সই এভাবে প্রিপোজিশন দিয়ে লিখতে হবে? আরেকটা হচ্ছে যে এখানে যে ওয়ার্ড কাউন্টিং এ কি নাম্বারটা কি মানে বা আর্টিকেল এগুলোও তো হচ্ছে অ্যাড হয়, তাই তো না? সেক্ষেত্রে কি আমার ডিজিট দিয়ে কি লিখতে, মানে আমি যদি একটু সংক্ষেপে লিখতে চাই, যেমন থ্রি কে আমি থ্রি ওয়ার্ডসে না লিখে আমি যদি নাম্বারে লিখি, তাহলে তো কোনো অসুবিধা তো নেই নাকি? দেখছি, বলছি আপনার উত্তর। প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে এরকম, সেটা হচ্ছে প্রথম প্রশ্নটা তো বলতে বলতে আমি ভুলে গেছি। আচ্ছা, মনে পড়ছে না, আমাদের এইভাবে সেন্টেন্স করে লিখতে হবে। আমরা কোনো যে লিস্টিং ফর্মে লিখতে পারবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কাউন্টিং দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 21 2 3 4 5 6 7 27টা ওয়ার্ড আছে। ঠিক আছে, মানে এভরিথিং ইজ কাউন্টেড, এটা একটা সুবিধা। ওকে, তাহলে হ্যাভ এ নাইস ডে এবং গুড নাইট এভরিওয়ান। এবং আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে হচ্ছিল ডে আফটার টুমরো, ঠিক 9টায়। ওকে, ওদিন আমরা আরো কিন্তু অনেক অনেক ওয়ে শিখবো। ডোন্ট মিস ইট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।